আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে আরও একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইরান। ইরান জানিয়েছে তার দেশটি দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। এবারে জানাবো যৌথ বিক্ষোভে নামল ফিলিস্তিনি ও ইসরায়েলিরা। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরে অবরুদ্ধ 3 ফিলিস্তিনি পরিবারের পাশে দাঁড়াতে একসঙ্গে বিক্ষোভে নেমেছেন ফিলিস্তিনি, বামপন্থী, ইসরায়েলি ও বিদেশি আন্দোলনকারীরা। শুক্রবার রাস আল আইন এলাকায় তারা খাদ্য, পানি ও জরুরি সহায়তা নিয়ে পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। জানাবো ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে 20 লাখ মানুষ নিয়ে রাস্তায় নামবেন আফ্রিদি। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করবার অনুমতি না দিলে 20 লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। এদিকে ভারতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিলেন ওয়াংচুক। ভারতের রাজনৈতিক নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতিতে শান্তিপূর্ণ বিপ্লবের আহ্বান জানিয়েছেন দেশটির সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত এবং সম্মানজনক রাষ্ট্রে পরিণত করতে মৌলিক পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। এবারে থাকছে ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে 1 বছরে ইসরায়েলের একাধিক সতর্কবার্তা। গত 1 বছরে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একাধিকবার সতর্ক করেছে যে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। তবে এসব সতর্কবার্তার নির্দিষ্ট হুমকিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ওয়াশিংটনের গোয়েন্দা সংস্থাগুলো। বর্তমান এক মার্কিন কর্মকর্তা ও সাবেক 2 কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো ইরানকে পরমাণু শক্তিধর হওয়া থেকে ঠেকানো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় লক্ষ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা ওয়াশিংটনের দ্বিতীয় লক্ষ্য। প্রথম লক্ষ্য হচ্ছে মার্কিন নাগরিকদের জন্য তেল এবং জ্বালানির দাম সস্তা রাখা। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, এটাই আমাদের প্রথম লক্ষ্য। এরপর অবশ্যই দ্বিতীয় লক্ষ্য হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আরও একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইরান। ইরান জানিয়েছে তার দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও শুক্রবার এ দাবি করেছে। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে IRGCর নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত এবং ধ্বংস করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। MQ-9 রিপার ড্রোনটি বছরের পর বছর ধরে এই অঞ্চল জুড়ে বোমা হামলা এবং নজরদারি অভিযানে ব্যবহৃত হয়ে আসছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হবার পর থেকে যুক্তরাষ্ট্র কয়েক ডজন MQ-9 ড্রোন হারিয়েছে। বর্তমান সময়ে একটি MQ-9 রিপার কিনতে প্রায় $300 মিলিয়ন এবং প্রতিস্থাপন করতে $33 মিলিয়ন বা তারও বেশি খরচ হয়। বাংলাদেশি টাকায় এটির 300 কোটি টাকারও বেশি। যৌথ বিক্ষোভে নামল ফিলিস্তিন ও ইসরায়েলিরা। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরে অবরুদ্ধ 3 ফিলিস্তিনি পরিবারের পাশে দাঁড়াতে একসঙ্গে বিক্ষোভে নেমেছেন ফিলিস্তিনি, বামপন্থী, ইসরায়েলি ও বিদেশি আন্দোলনকারীরা। শুক্রবার রাস আল আইন এলাকায় তারা খাদ্য, পানি এবং জরুরি সহায়তা নিয়ে পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। ইসরায়েলি সেনারা এলাকাটিকে অবরুদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করে বিক্ষোভকারীদের বাধা দিলেও শেষ পর্যন্ত তারা অবরুদ্ধ বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হন। স্থানীয়দের অভিযোগ, রোববার থেকে কয়েক ডজন ইসরায়েলি দখলদার 3টি বাড়ি ঘিরে তাঁবু স্থাপন করেছে, আশপাশের সড়ক বন্ধ করেছে এবং খাদ্য, পানি ও ঔষধ পৌঁছতে বাধা দিচ্ছে। পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবারও অভিযোগ উঠেছে। কুসরা নগর পরিষদের প্রধান আব্দুল আজিম ওয়াদি জানান, সাম্প্রতিক অভিযানে ইসরায়েলি সেনারা 16টি ফিলিস্তিনি বাড়ি দখল করে সেগুলো সামরিক ব্যারাক হিসেবে ব্যবহার করেছে। যদিও শুক্রবার সকালে সেনারা সেসব বাড়ি ছেড়ে যায়। রাস আল আইনের 3 পরিবার এখনও অবরোধেই রয়েছে। আনাদুলুর বরাতে স্থানীয় সূত্র জানায় 4 মাস ধরেই এসব বাড়ি দখলের চেষ্টা চলছে। অবরুদ্ধ পরিবারগুলোর আশঙ্কা তাদের এলাকা ছাড়তে বাধ্য করাই এই অবরোধের মূল লক্ষ্য, যাতে পরে সম্পত্তি দখল করা যায়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জমি, বাড়িঘর ও সম্পত্তির উপর হামলা এবং দখল প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।
ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামবেন আফ্রিদি। ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামবেন আফ্রিদি। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করবার অনুমতি না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতানখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি জানান, আগামী ২৭শে সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে। আফ্রিদি বলেন, ২৭শে সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেই কেবল আমি আবার ফিরে আসব। ইমরানের সঙ্গে দেখা করতে চাওয়া ব্যক্তিদের তালিকায় আফ্রিদির নাম থাকলেও তাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। কারাগারের পরিস্থিতি দেখে তার দাবি, ইরানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়ার কোনো ইচ্ছা কর্তৃপক্ষের নেই। সাক্ষাতের অনুমতি না দিলে পিটিআইয়ের ডিচক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১০টা থেকে দেশজুড়ে সড়ক অবরোধের ঘোষণা দেন আফ্রিদি। একই সঙ্গে দলীয় কর্মীদের জাতীয় ও পিটিআইয়ের পতাকা হাতের রাজপথে নামার প্রতিশ্রুতি নিতে বলেন তিনি। আফ্রিদির দাবি, ২৭শে সেপ্টেম্বরের কর্মসূচিতে ২০ লাখেরও বেশি মানুষ অংশ নেবে। তার ভাষায় দিনটি কর্তৃপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে। তিনি বলেন, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে এবং বুধবার স্বল্প সময়ের নোটিশে খাইবার জেলায় বিপুল সংখ্যক সমর্থক জড়ো হয়েছিল। পিটিআইয়ের গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী বিভিন্ন শহরে এরই মধ্যে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। দলীয় কর্মীরা বিভিন্ন মোড়ে ইমরান খানের পক্ষে স্লোগান দিয়েছেন। আগামী রোববার বান্নুতেও রাজপথে কর্মসূচির ঘোষণা দিয়েছেন আফ্রিদি। ইমরানের সঙ্গে দেখা করবার দাবির মধ্যেই আফ্রিদির এই হুঁশিয়ারি এসেছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট পরিবারের সদস্য এবং আইনজীবীদের সঙ্গে এবং পরদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ইমরানের বৈঠকের ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তবে আফ্রিদির অভিযোগ, গত কয়েক মাস ধরে এ ধরনের আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে না। তার দাবি, ৩ জন বিচারকের আদেশ অনুযায়ী সপ্তাহে ২ বার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকবার কথা থাকলেও তা কার্যকর করা হচ্ছে না। ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিলেন ওয়াংচুক। ভারতের রাজনৈতিক নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতিতে শান্তিপূর্ণ বিপ্লবের আহ্বান জানিয়েছেন দেশটির সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত এবং সম্মানজনক রাষ্ট্রে পরিণত করতে মৌলিক পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেওয়া এক ভিডিও বার্তায় ওয়াংচুক ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের আহ্বান জানান। এজন্য দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন এমন নিঃস্বার্থ, নির্ভীক, চরিত্রবান, যোগ্য নারী পুরুষকে খুঁজে বের করে মনোনীত করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। ওয়াংচুক জানান, সাম্প্রতিক দিনগুলোতে তিনি অসুস্থ ছিলেন। ওই সময়টিকে তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে ভাবার কাজে ব্যবহার করেছেন। এশিয়ার কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে তাদের অগ্রগতির তুলনা করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান গতিপথ অব্যাহত থাকলে উন্নয়নের লক্ষ্যে ভারত পিছিয়ে পড়তে পারে। তিনি বলেন, আমরা যদি মাথাপিছু জিডিপির কথা বলি এবং এ ধারা অব্যাহত থাকে তাহলে ২০৪৭ সালে আমরা উন্নত দেশ তো হতেই পারবো না, এমনকি বিশ্ববাজারে মুখ দেখানোর মতো অবস্থানেও থাকব না। তিনি ভারতের ভবিষ্যৎকে শিক্ষা ব্যবস্থার শক্তির সাথেও যুক্ত করেছেন এবং বলেছেন যে জাতীয় অগ্রগতি শিক্ষাগত উন্নতির চেয়ে দ্রুত হতে পারে না। তিনি বলেন, যতদিন শিক্ষা পিছিয়ে থাকবে ততদিন দেশের ভবিষ্যৎও পিছিয়ে থাকবে। ওয়াংচুক সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবাদের মাধ্যমে পরিবর্তনের জন্য যারা আন্দোলন করেছেন তাদের অভিনন্দন জানিয়েছেন এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। তবে নতুন নেতৃত্বের অধীনে বড় ধরনের পরিবর্তন আসবে এমন প্রত্যাশার পক্ষে কখনো খুব বেশি কারণ দেখছেন না বলে জানান তিনি। দেশ পরিচালনার বৃহত্তর প্রশ্নে ওয়াংচুক বলেন, ভারতের সমস্যার জন্য কোনো একটি রাজনৈতিক দলকে দায়ী করা যায় না। বিভিন্ন দলের সরকারও বিভিন্ন সময়ে বিভিন্ন মতের প্রতি একই ধরনের আচরণ করেন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, তাই বিষয়টি শুধু রাজনৈতিক দলের ব্যাপার নয়, তার উদ্বেগ মূলত ভারত কিভাবে পরিচালিত হচ্ছে সেই বৃহত্তর প্রশ্নকে ঘিরে বলে জানান তিনি।